বিজয় দিবস বিজয় দিবস বিজয় দিবস বিজয় দিবস এই মুহূর্তে দ্বিতীয় যে ব্যারিকেড রয়েছে সেটিও তারা কিন্তু ভাঙার চেষ্টায় আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা যেমন দেখছেন দ্বিতীয় ব্যারিকেডটিও কিন্তু তারা ভেঙে দিয়েছে। সাব্বাস আনিস আলমগীর। আদালতে আনিস আলমগীর কিছু কথা বলেছে। আজকে বহু বছর পর আবার সে আদালতে সাহসটা দেখালো। ডক্টর ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারে। দেখেন কি ভয়ঙ্কর কথা। এইটা তো ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলার কথা না। যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক টর্নেডোর প্রভাব দিল আবারও। আজ সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এই তথ্য জানিয়েছে। এই সতর্কতার মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্ততপক্ষে এটি বুঝিয়ে দিল যে বাংলাদেশে একটা টর্নেডো আসছে। এদিকে দীর্ঘ 15 মাস পরে মধ্যরাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিয়েছেন এই মাসেই সরকার পতনের সর্বোচ্চ হুঁশিয়ারি। আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে কঠোর ঘোষণা দিলেন তিনি। কিয়ামত শুরু, রণক্ষেত্র উত্তর, ঢাকা শাহবাগ। আমাদেরকে বাদ দিয়ে নির্বাচন করবে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, বিএনপির মতো তো আওয়ামী লীগ নির্বাচন বর্জন করার কথা বলেনি কখনো। আওয়ামী লীগ সবসময় বলছে আমরা নির্বাচনমুখী, আমরা নির্বাচন করেই ক্ষমতা এসেছি, নির্বাচনই আমরা চাই। আমরা বিএনপির মতো নির্বাচন। দর্শক, খেলা কিন্তু এবার ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক টর্নেডোর পূর্বাভাস দিল আবারও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস সামনের দিনগুলোয় রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আজ সোমবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এই তথ্য জানিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে বসবাসরত নাগরিকদের যুক্তরাষ্ট্র সতর্ক থাকতে বলেছে। এই সতর্কতার মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্ততপক্ষে এটি বুঝিয়ে দিল যে বাংলাদেশে একটা টর্নেডো আসছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা বাড়বে, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বাড়বে। আমি গতকালকে একটি কন্টেন্টে বলেছি যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে কয়েকদিন, গত 11 ডিসেম্বর। কিন্তু চারিদিকে কেন যেন একটা শুনশান নীরবতা, কোথাও কোনো সাড়া শব্দ নেই যে নির্বাচন হবে। এমনটা কি দেখেছি? আমি এই প্রশ্নটা করেছিলাম। আসলে সাড়া শব্দটা নেই। ঝড়ের আগে নাকি চারপাশ সব দিকে নিকোষ কালো মেঘ জমে আকাশে এবং চারিদিকে একটা নীরব হয়ে যায়। এই নীরবতা থেকে ঝড়ের উদ্ভব হয়। বাংলাদেশে কি রাজনৈতিক ঝড় ধেয়ে আসছে, যার দরুন মার্কিন দূতাবাস এমন সতর্কবার্তা জারি করেছে তাদের নাগরিকদের জন্য? এটি আমরাও আভাস পাচ্ছি নানাভাবে। কারণ বাংলাদেশ যতই দিন যাচ্ছে যেন একটা অনিশ্চয়তার দোলাচলে দুলছে। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। বাংলাদেশের একটি বৃহৎ অংশের সমর্থক বা বৃহৎ মানুষের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সঙ্গে যে 14 দল ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়া হচ্ছে না। যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে দিনকে দিন উত্তেজনা বাড়ছে। বিশেষ করে বিএনপি এবং জামাতের উত্তেজনাটা দেখবার মতো। সর্বশেষ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র হতে পারে বলেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বার্তায় সতর্ক করা হয়। সতর্ক বার্তায় বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভ ও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। এই কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশের মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা, স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যে কোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনসুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম STEP নিবন্ধনের আহ্বান জানিয়েছে দূতাবাস। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আগাম সতর্ক অবস্থায় বিশেষ করে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করলো। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বা মাঝে মাঝে জারি করে, বাংলাদেশ পরিস্থিতিতে আমরা দেখছি
গত 1.5 বছরে আমরা এর আগেও দেখেছি যে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে, কিন্তু সামনে নির্বাচনকে সামনে রেখে জারি করেছে আবারও সতর্কতা। আমি আগেই বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই একটা টর্নেডোর আভাস পাচ্ছে, আমরাও আভাস পাচ্ছি যে বাংলাদেশে আসলে সঠিকভাবে নির্বাচনটা হবে কিনা এখনো পর্যন্ত আমাদের প্রশ্ন আছে। এখন দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আরো, কারণ নির্বাচনটা একপাক্ষিক হচ্ছে, একপাক্ষিক আয়োজনেরই এখন পর্যন্ত সব ধরনের ব্যবস্থা বিদ্যমান, কিন্তু শেষ পর্যন্ত এই একপাক্ষিক এক প্রকার জোর করে চাপিয়ে দেওয়া ইলেকশনটা হয় কিনা। কারণ বাংলাদেশে দীর্ঘদিন ধরে আলাপ আছে যে মানুষ নাকি ভোট দিতে পারে না। আওয়ামী লীগের সময় এমনটা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কাউকে নির্বাচন করতে বাধা দেয়নি, বলেনি যে তুমি নির্বাচনে আসো না। হ্যাঁ, হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় যাবার জন্য তাদের মতো করে নির্বাচন করতে চেয়েছে, কিন্তু কাউকে বলেনি যে তুমি নির্বাচনে এসো না। কিন্তু এখনকার ব্যবস্থা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তাদের সঙ্গে যে 14 দল ছিল তাদেরকে ডাইরেক্ট বলছে যে তোমাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই, তোমাদের নির্বাচন করার অধিকার নেই। এই যখন নেই এক দল আরেক দলকে বলছে, তখনই সহিংসতার প্রশ্ন আসে এবং সামনের দিনগুলোতে সহিংসতা বাড়বে, সহিংসতা হবে, সেটির আভাস মার্কিন গোয়েন্দা দপ্তর থেকেই পেয়েছে। নইলে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে সতর্ক অবস্থান নিতে বলবে কেন? এখন আমরা দেখতে পাচ্ছি যে সামনে দিন সহিংসতার দিন আসছে। বাংলাদেশের মার্কিন নাগরিকদের জন্য শুধু নয়, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশিদের জন্য, আপনাদের নিজ দেশ, তবুও আগামী কয়েক মাস অন্তত পক্ষে সতর্ক অবস্থান, সতর্ক দৃষ্টি প্রত্যেকেরই আবশ্যক। মার্কিন দূতাবাস যে তাদের নাগরিকদের জন্য যেমন ঘোষণা করেছে যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে, সেই কর্মসূচিটা যে কোনো সময় সহিংস হয়ে উঠতে পারে, এটা বাংলাদেশের নাগরিকদের জন্য প্রযোজ্য। কাজেই আমরাও বাংলাদেশের নাগরিকরাও সতর্ক থাকব, সচেতন থাকব। দেশ আসলে কোন দিকে যাচ্ছে, দেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সহিংসতা নাকি শান্তি, আমরা শীঘ্রই সহসা কি শান্তির দেখা পাবো? এই অনিশ্চয়তার দোলাচলে আমরা দুলছি। আমরা নিশ্চয়ই দেখবো এবং অপেক্ষা করবো যে আসলে সামনের দিনগুলোতে কি হয়, এবং সর্বোপরি আমরা সতর্ক থাকবো। আনিস আলমগীর আদালতে আনিস আলমগীর কিছু কথা বলেছে। আমি অন্য কোনো মিডিয়াতে এটা পাইনি, আমার সামনে প্রথম আলো আছে, সেখানে কয়েকটা লাইন আছে, প্রত্যেকটা লাইন মনে হচ্ছে এটা আনিস আলমগীরের না, আমার মনের কথা। আনিস আলমগীর সেই সাহসী সাংবাদিক, তরুণ বয়সে ইরাক যুদ্ধের সময় মার্কিন বাহিনী যখন ইরাক আক্রমণ করেছিল তখন সে বাগদাদে ছিল, সেখানে একমাত্র বাংলাদেশি সাংবাদিক যে সাহসিকতার সাথে সেখান থেকে সে ভিডিও করেছে এবং প্রতিনিয়ত বিবরণী দিয়েছে এবং আমরা টেলিভিশনে সেটা শুনছি। আজকে বহু বছর পর আবার সে আদালতে সাহসটা দেখালো এই অর্থে যে একজন সাংবাদিক কেমন হওয়া উচিত সেই কথা বলেছে। আমি আবারও বলি, পরিষ্কার করি, আনিস আলমগীরের মতাদর্শের সাথে আমি একমত, কিন্তু সাংবাদিকতার যে এথিক্যাল পয়েন্ট, নীতি, সেই নীতিটা কিন্তু সে খুব জোরের সঙ্গে তুলে ধরেছে। আজকে দেখলাম সম্পাদক পরিষদ এইভাবে ডেকে নিয়ে ডিবি অফিসে আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠানো বা রিমান্ডে পাঠানোর নিন্দা জানিয়েছে। আমি আনিস আলমগীরের কথাগুলো আদালতে যা যা বলেছে দেখেন। মাননীয় আদালত, আমি সাংবাদিক, আমি ক্ষমতাকে প্রশ্ন করি, যারা ক্ষমতায় থাকে তাদেরকে প্রশ্ন করি। 2 যুগ ধরে আমি এটা করে এসেছি, রাইট? আমার জব, আমার কাজ কারো কাছে নত জানু না হওয়া। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা, অর্থাৎ আমাকে ঠেলে দিচ্ছে যে তুমি আওয়ামী লীগের দোষর, এটা তাদের সমস্যা, যারা ঠেলে দিচ্ছে। আমার ফেসবুকের সব বক্তব্য এখানে অপ্রকাশিত নেই কিছু। আমি ইউনূসের বাড়ি আক্রমণের কথা বলেছি, প্রধান উপদেষ্টা। কেন বলেছি, কি কারণে বলেছি? 32-এ আক্রমণ এটা প্রতিহিংসার রাজনীতি, এটা ফিরে আসবে। অর্থাৎ 32-এ যে আক্রমণ করা হয়েছে এটা হলো প্রতিহিংসার রাজনীতি, এটা ফিরে আসবে এইভাবে যে পাল্টা ডক্টর ইউনূসের বাড়ি আক্রমণ। আমি সেই অর্থে বলেছি, বলিনি যে ইউনূসের বাড়ি আক্রমণ, মানে এটা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এমন হতে পারে, শঙ্কার কথা বলেছি। আমি সেটা বলেছি। জুলাইয়ের স্পিরিট কিভাবে বাড়বে আমরা সেটা বলেছি। এখানে আমার ভুল কি হয়েছে আমি জানি না, আমার সঙ্গে কারো যোগসূত্র নেই। ডক্টর ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারে। দেখেন কি ভয়ঙ্কর কথা, এইটা তো ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলার কথা না, অথচ ভাগ্যের নির্মম পরিহাস, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, যিনি পশ্চিমা মানবাধিকার, স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকারের দেশগুলো যার সমর্থন, সেই ইউনূস সরকারের সময় আনিস আলমগীর আদালতে দাঁড়িয়ে বলছে ডক্টর ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাবে। অথচ মনে আছে প্রথম ভাষণেই বলেছে যে আমাকেও সমালোচনা করতে পারে
প্রাণ খুলে, কোনো সমস্যা নেই। আজকে সমস্যা হয়ে গেল। কেন সমস্যা হয়ে গেল? কারা এর পেছনে কলকাঠি নাড়ল সেটাও দেখা দরকার। ভালো লাগলো অন্তত সাংবাদিকতার নীতি নৈতিকতার জায়গাটা সে তুলে ধরেছে। মতাদর্শ থাকবে, ভিন্ন ভিন্ন মতাদর্শ। আমার সাথে আনিস আলমগীর মিলবে না, আনিস আলমগীর সাথে আমার মিলবে না, অনেকের মিলবে না। কিন্তু ওই যে ক্ষমতাকে প্রশ্ন করা সাংবাদিকের কাজ চমৎকার ভাবে করেছে। এটা দেখেন আনিস আলমগীর করেছে কিনা জানি না, কিন্তু এই কাজটা কিন্তু আমরা করে যাবো। গুলি লেগেছে হাদির মাথায়, কিন্তু রাজনীতির বুক ফুঁড়ে সে গুলি অন্তত 5 দিকে গিয়ে লেগেছে। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি, বিচার ব্যবস্থা আর সাধারণ ভোটারের মনের ভেতর। আর এই এক গুলিকে ঘিরে ইউনূসের সরকার যেভাবে মাঠ সাজাচ্ছে তাতে বোঝা যায় এটা শুধু ক্রাইম না, খুব সচেতনভাবে ব্যবহৃত রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট। আসুন আমরা বিস্তারিত জানি যে একটিমাত্র গুলি ব্যবহার করে ইউনূস সরকার এবং তার জুলাই সঙ্গীরা কত পক্ষকে একেবারে কাট করে দিতে পেরে। মেঘমল্লার বসুকে তো আপনারা সবাই চেনেন, নামে হয়তো চেনেন। ছেলেটির শেখ হাসিনা বিদ্বেষ এবং আওয়ামী বিদ্বেষ নিয়ে কিছু বলার নেই, বামপন্থা থেকে আসা রাজনীতির শিক্ষাই সেটা। কিন্তু হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে তার একটি পোস্ট আপনাদের পড়ে শোনাতেই চাই আমি। শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীটিকে সরকার এখনো ধরতে পারেনি, কিন্তু ইউনূস সাহেবের পেজ থেকে হাদিকে নিয়ে 5-6টা পোস্ট করা হয়ে গেছে। এই ঘটনাটা বোঝা জরুরি। একদম শুরুর দিন থেকে এই সরকার প্রত্যেকটা ক্রাইসিস এবং ইস্যুকে দেখেছে পাবলিক রিলেশনস ক্রাইসিস হিসেবে। দেশের নিরাপত্তা অবস্থা খারাপ, পাঠায় দাও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নানাবিধ ফাটাকেষ্টগিরি করতে। তারপর সেগুলোর স্ক্রিপ্ট বানায় বুঝাও স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক এনগেজড। হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপর হওয়া নির্যাতন নিয়ে কিছু ডকুমেন্টারি গ্রাফিতি বানাও। বাউলদের প্রোগ্রাম গ্রামে গ্রামে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশাল করে কুষ্টিয়ায় লালন মেলা করো। আওয়ামী লীগ যাতে প্রমাণ না করতে পারে যে ইন্টারিম ব্যর্থ, এই নিজের নাক কাইতে পরের যাত্রা ভঙ্গ করার অ্যাপ্রোচ আমাদের এখানে আনছে। আদতে সমস্যাটা সমাধান হবে কিভাবে তাই নিয়ে কোনো আগ্রহ নাই। কোনো কিছুকেই যাতে সমস্যা বলে ফ্রেম না করা যায় সেটা নিশ্চিত করাই যেন বা আসল লড়াই। শরীফ ওসমান হাদিকে চাঁদাবাজ গ্যাংস্টাররা গুলি করেছে, নাকি নির্বাচন পেছাতে জামায়াত গুলি করেছে, নাকি আওয়ামী লীগ তাদের জঙ্গি কার্যক্রমে অংশ হিসাবে গুলি করেছে, এই বিষয়ে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভের যে খেলা, এটা সেফ পলিটিক্স। আসল কাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা, ইনভেস্টিগেট করা এবং সকল পরিকল্পনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। একটি সূত্র বলছে খুনি নাকি ভারতে পালিয়ে গেছে। এটা কিভাবে হলো, কারা হইতে দিল? এই পুরা ঘটনায় মির্জা আব্বাস, প্রথম আলো, শাহবাগী বামপন্থী সবাই গাল দিতে পারতেছেন, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা যে সর্বৈব ব্যর্থ এই কথাটা উচ্চারণ করতে পারতেছেন না যারা, তারা হয় ধান্দাবাজ না হয় উন্মাদ। শেষ হলো মেঘমল্লারের স্ট্যাটাস, স্পট অন মেঘমল্লার। একই কথা কিন্তু আমারও। হাদির গুলি খাওয়ার পর আসুন প্রথমে আমরা দেখি সরকারের তাৎক্ষণিক রেসপন্সটা কেমন ছিল। এতদিন পর্যন্ত নির্বাচন সামনে রেখে নিরাপত্তার প্রসঙ্গ উঠলেই তারা গড় গড় করে বলতো পরিস্থিতি স্বাভাবিক, সব ঠিক আছে, আতঙ্কের কোনো কারণ নেই। এখন হাদির মাথায় গুলি লাগার পর হঠাৎ তারা ঘোষণা দিল সব রাজনৈতিক দল, সব প্রার্থী, এমনকি গণ অভ্যুত্থানের সামনের সারির নেতাদেরও বিশেষ নিরাপত্তা দেওয়া হবে, সুস্পষ্ট প্রোটোকল থাকবে, সাইবার স্পেস পর্যন্ত সিকিউরিটি গাইডলাইন্স করে দেওয়া হবে। এই যে নাটকীয় শিফট, এটা কাকতালীয় নয় কিন্তু। ধরুন নির্বাচনকে ঘিরে সরকার যদি সবার জন্য কড়া নিরাপত্তা দেওয়ার কথা আগেই বলতো, তখন হয়তো মানুষ প্রশ্ন করতো তাহলে কি দেশে স্বাভাবিক নির্বাচনের পরিবেশ নেই? ফলে হাদির মতো কারো গুলি খাওয়া জরুরি ছিল খুব। এখন হাদিকে সামনে রেখে তারা বলতে পারছে দেখুন আমরা বাধ্য হয়েছি, গুলির ঘটনায় আমাদের এই সিদ্ধান্ত নিতে ঠেলে দিয়েছে। এক গুলিতে নিজেদের ব্যর্থতা আড়াল, একই গুলিতে আবার নিজেদের দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মার্কেটিং করা, দুটো একসাথে হয়ে গেছে। পাকা খেলোয়াড় এই ডক্টর ইউনূস। দ্বিতীয় লেয়ারে আসুন, যেখানে সরকার এক ঢিলে 2 পাখি নয় 4-5 পাখি মারার চেষ্টা করছে। হাদির উপর হামলার সন্দেহভাজন হিসাবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার জামিনের আদেশ কে এনেছে? সেই ফাইল ঘাটতে গিয়ে দেখা গেল জামিন পিটিশনে নাম আছে বিএনপি পন্থী আইনজীবী, যিনি ছাত্র দলের সাবেক নেতা, আর তার পেছনে আছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক নেতাও। এখানে সরকার সরাসরি কিছু না বলে মুখ বাঁকা করে শুধু ইঙ্গিতটা দিয়ে রাখছে, দেখেন যাকে আপনারা আদালত থেকে বের করেন সেই আজ গুলি করছে, দায় তাহলে কার? কারা তাকে বের করেছে? সরকার হাসছে। এই ন্যারেটিভটা বিপজ্জনকভাবে চতুর, কারণ এতে একদিকে বিএনপিকে নিজের পায়ে নিজে কুড়াল মারলো টাইপ অপরাধী হিসেবে দাঁড় করানো যায়, আরেকদিকে ছাত্রলীগের সাবেক ট্যাগটা ধরে রেখে আওয়ামী লীগকেও ছায়া দোষী বানানো যায়। মানে দুই পক্ষ দুই দিক থেকে মার খায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারিম মাঝখানে নিরপেক্ষ সাজে। আসলে আমার মাথায় একটি বিষয় ঢুকতে চায় না, কেন কায়সার কামালরা এরকম সন্ত্রাসীদের পেছনে দাঁড়ান যার সঙ্গে ছাত্রলীগের নাম থাকে? কেনই বা শিশির মনিররা আবার আবরার ফাহাদের খুনিদের ছাত্রলীগ জেনেও তাদের পক্ষে দাঁড়ায় বলেন তো? নামে ছাত্রলীগ আর কামে যদি ছাত্রদল বা ছাত্র শিবির হয় তাহলে বিষয়টা কিন্তু যৌক্তিক হয়, তাই না? কি বলেন? এর সঙ্গে সরকার আরেক খেলা জুড়ে দিয়েছে, আন্তর্জাতিক ফ্রেম। ভারতীয় হাইকমিশনারকে ডেকে তারা বলছে পলাতক শেখ হাসিনা নাকি ভারত থেকে বাংলাদেশের শান্তি নষ্ট করছে, নির্বাচন বানচালের নির্দেশ দিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।